পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজ ধ্বংস করবে বিজেপি একা, অন্য কারোর দরকার নেই। এখন বেশি খেলতে গেলে ভাই সে মালদার লোকটিকে বলবো ঠ্যাং ভেঙে না বাইরে চলে। সিপিএম তোমার চেয়ে অনেক শক্তিশালী দল ছিল, সিপিএম আজকে শূন্যে পরিণত হয়েছে, আর তোমরা মাইনাসে। স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, হঠাৎ করে কিছু লোকের ওই এসি ট্রেনে ওঠার উদ্যোগ কেন? দরজা ভাঙো, দরকার হলে কাঁচ ভেঙে ঢোকো। সাধারণ যাত্রীরা তো এই কাজটি করে না। শিক্ষিতরা অনেক কথা বলে, তাদের শিক্ষাদীক্ষা যাদের নেই তারা এই ধরনের কথা বলে। দরজা ভেঙে, জানলার কাঁচ ভেঙে এসি কম্পার্টমেন্টে ঢোকাটা এটা খুব সহজ ব্যাপার নয়। এর পেছনে কিছু একটা গোলমাল আছে। কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বিভিন্ন মঞ্চে উঠে যে বলেন যে হিন্দু খাতরে মে হ্যাঁ, এই কুম্ভ মেলা তার উদাহরণ দেখিয়ে দিল। প্রথম কথা, এই মন্তব্যগুলো এই তৃণমূলের মধ্যে অত্যন্ত অশিক্ষিত দলের কাছ থেকে এই অশিক্ষিত মন্তব্য শোনাটাই একটা বিরক্তিকর ব্যাপার। এটা কিছু জানেও না, বোঝেও না। এখানে সোদপুরে দই চিড়ে মেলায় মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়, আর কুম্ভে তারা জানে কত লোক গেছে। আমি নিজে কুম্ভে গেছি, 10 তারিখ গেছিলাম, 11-12 অবধি ছিলাম কুম্ভেতে। আরে কুম্ভেতে আজ যদি 50 কোটি লোক গেছে, 6 থেকে 7 লক্ষ লোক যখন কলকাতায় আসে গঙ্গাসাগর মেলায় যায়, তখনই আমাদের ত্রাহি মধুসূদন অবস্থা হয়। বাস টাস সব তুলে নেয়, লোকের মাথা খারাপ হয়ে যায়, গুতোগুতি হয়, ইয়েতে লোকে ঢুকতে পারে না। আজ অবধি একটা ব্রিজ বানাতে পারেনি। ওরা একটু দেখে আসুক কুম্ভতে এই 50 কোটি লোককে কীভাবে সামলেছে। তুমি বলি এই মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। ডেফিনেটলি মানুষ একটা বিশ্বাস নিয়ে কুম্ভে স্নান করতে গেছে, সেই মানুষগুলো মারা গেল। এর আগে মৌনী অমাবস্যার দিন ওখানে মারা গেল, নিউ দিল্লি রেল স্টেশনে মারা গেল। এগুলো অত্যন্ত দুঃখের অবশ্যই, কিন্তু তারপরেও এই ধরনের সমালোচনা এগুলো হচ্ছে অত্যন্ত ডিসগাস্টিং, বিরক্তিকর এবং অত্যন্ত অশিক্ষিত। আমি ঘটনাটা বলি, দেখো আমি নিজে কুম্ভে গিয়েছিলাম। আমি তোমাকে আগেই বললাম যে প্রায় ইতিমধ্যে 50 কোটির কাছাকাছি, 50 কোটি পেরিয়ে গেছে বলতে গেল। কারণ 4-5 দিন আগে আমি যোগী আদিত্যনাথের একটা বক্তব্য শুনেছিলাম যে ইতিমধ্যে কুম্ভে 50 কোটি, তো আমার সংখ্যাটা আরও ছাড়িয়েছে। আমি যদি 50 কোটি সংখ্যাটাকেই রাখি, 50 কোটি ভারতের জনসংখ্যার প্রায় কি বলবো 40% তো বটেই। 40% মানুষ গিয়ে চান করে এসছে। তো সেখানে এলাহাবাদ শহরটা আগেও আমি গেছি, তুমি গেছো কিনা জানি না। আমি এদের বলবো এলাহাবাদ ঘুরে আসতে। এলাহাবাদ খুব ছোট শহর হয়তো নয়, পুরনো শহর। উত্তরপ্রদেশের হাইকোর্টটা এলাহাবাদেই রয়েছে, লখনৌতে নয়। কিন্তু তারপরেও এলাহাবাদ অত বড় কলকাতার মতো মেট্রোপলিটন সিটি নয়। এলাহাবাদ মোটামুটি একটু মাঝারি ধরনের শহর, রাস্তাঘাট সরু। সেখানে এরকম কোটি কোটি লোক ঢুকে পড়লে ভয়ঙ্কর একটা প্রেশার তৈরি হয়। যোগী আদিত্যনাথের সরকার সেই প্রেশার সামলেছে, প্রেশার সামলে মানুষকে কিন্তু সুযোগ করে দিচ্ছে। তৃতীয় যেটা করেছে সেটা হচ্ছে যে যারা পুণ্যার্থীদের ওপর কোনো বলপ্রয়োগ যোগী আদিত্যনাথের সরকার করছে না। মানুষকে বুঝিয়ে হাত জোড় করে আপনারা যান, আপনারা কথা বলুন, আপনারা দূরে সরে যান, আপনারা চান করেছেন চলে যান। যেদিন আমি গেলাম 11 তারিখ 12 তারিখ দুদিনেই আমি দেখেছি মাইকে কনস্ট্যান্টলি চলছে যে চান করে চলে যান, এখানে থাকবেন না। সমস্যা হয় কি যে আমাদের সকলের শৃঙ্খলাবোধ যদি একই জায়গায় থাকতো, আমি কিন্তু আবার বলছি পুণ্যার্থীদের কোনো রকম দোষ দিচ্ছে না, কিন্তু সত্যিটা সত্যি, আমাদের সকলের শৃঙ্খলাবোধ যদি একরকম থাকতো তাহলে হয়তো অনেক দুর্ঘটনা আমরা এড়াতে পারতাম। এর আগে মৌনী অমাবস্যার দিন কি ঘটেছিল, বহু হাজার মানুষ সন্ধ্যাবেলা গিয়ে চান করেছে, পরের দিন ভোরেরবেলা আবার চান করবে, নাগা সাধুরা চান করবে, ওই ব্যাপারগুলো দেখবে বলে হাজার হাজার মানুষ ওখানে থেকে গেছে। পুলিশ ওদের মানে রিকোয়েস্ট করেও তুলতে পারেনি, ততক্ষণে কয়েক কোটি লোক হাজির, এবং সেই চাপ পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়েছিল। যারা ওখানে বিশ্রাম নিচ্ছিল, ঘুমোচ্ছিল, তাদের উপর দিয়ে কিন্তু গোটা ভিড়টা চলে গিয়েছিল। বেশ কিছু মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছিল এবং তার জন্য যোগী আদিত্যনাথ প্র্যাকটিক্যালি চোখের জল ফেলেছিলেন যে এই কুম্ভেতে এসে মানুষের মৃত্যু আমি নিতে পারছি না, তাদের পরিবার যাতে একটা হয়, কম্পেনসেশন পায়। কম্পেনসেশন দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তারপরেও যোগী আদিত্যনাথ করেছিলেন। এবং তারপর কুম্ভ চত্বরে দেখলাম, মৌনী অমাবস্যার পর আমি মাঘী পূর্ণিমায় গিয়ে দেখলাম আরও কঠোর পুলিশি ব্যবস্থা করেছে। ইতিমধ্যে মানে আধা সেনা নামানো হয়েছে, ফলে কুম্ভতে আটকানো গেছে। নিউ দিল্লিতে কি, আচ্ছা প্রচুর তো ট্রেন দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, হঠাৎ করে কিছু লোকের ওই এসি ট্রেনে ওঠার উদ্যোগ কেন? দরজা ভাঙো, দরকার হলে কাঁচ ভেঙে ঢোকো। সাধারণ যাত্রীরা তো এই কাজটি করে না। আমি বলছি সাধারণ যাত্রী কিন্তু এই কাজ করে না।
এর পেছনে কোনো গভীরতম চক্রান্ত রয়েছে। রেল তদন্তের নির্দেশ দিয়েছে এবং মৌনী অমাবস্যায় যে ঘটনা প্রয়াগরাজে ঘটেছে তারও তদন্তের নির্দেশ হয়েছে। এর পেছনে যে গভীর চক্রান্ত নেই সে তো বলতে পারি না। তাই সেই চক্রান্ত খুঁজে বার করা হবে, যারা এই অন্যায়গুলো করেছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হবে, তাদের কন্ট্রোলে আনা হবে, তাদের আইনের রাস্তা দেখানো হবে। আমি তো বলি এর পেছনে একটা গভীর চক্রান্ত রয়েছে, কারণ ট্রেনের দরজা ভেঙে, জানলার কাঁচ ভেঙে এসি কম্পার্টমেন্টে ঢোকাটা এটা খুব সহজ ব্যাপার নয়। এর পেছনে কিছু একটা গোলমাল আছে এবং আমার মনে হয় সেগুলো আগামী দিনে বার করা যাবে। থার্ড যে পয়েন্টটা আমি বলি, যোগী আদিত্যনাথের ব্যাপারটা এরা জানে না, এরা একটু দেখে আসুক প্রশাসন চালানো। এই তো চালায় এই রাজ্য এবং তার হালের এই হাল করে ছেড়ে দিয়েছে। আমি নিজে গিয়েছিলাম অযোধ্যা, বিশেষত বারাণসীর ইয়েতে তোমার কাশী বিশ্বনাথ টেম্পল। কাশী বিশ্বনাথ টেম্পলে স্পেশাল দর্শনের একটা বন্দোবস্ত আছে, সব টেম্পলে থাকে, ওখানেও আছে। ভিড় দেখে সেখানে গেলাম, ওরা বললো যোগীজি ওইটা বন্ধ করে দিয়েছিলাম। কেন না, এই সময় যারা আসবে সবাই সমান, লাইনে দাঁড়িয়ে পড়ুন, ঢুকুন। ওই ভিড় দেখে আমি আর ঢুকিনি, কারণ আগে আমি মন্দিরে গেছি, কাশী বিশ্বনাথ মন্দিরে গেছি। ফলে সেখানে মানুষের প্রতি এই ট্রিটমেন্ট করা হচ্ছে, সবাই সমান, কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই। যেই যায় করুক, মারধর করে সরানো যাবে না, লাঠিচার্জ হবে না, এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এইসব না জেনে এইসব আমি বললাম, আবার অশিক্ষিতরা অনেক কথা বলে, তাদের শিক্ষা দীক্ষা যাদের নেই তারা এই ধরনের কথা বলে, তাদের কথার উত্তর দিয়ে নিজেকে সেই লেভেলে নামানোর কী আছে। ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠী কন্দল, নিচের তলায় অনেক রকম কথাবার্তা হয়। আজকাল বিশেষত হোয়াটসঅ্যাপ তো চালু হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, সেখানে কিছু লোকের লেখালেখির একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। সে আমাদের দলের কেউ লেখে না, সেটা বলবো না, কিন্তু যাকে গোষ্ঠী কোন্দল বলে, সে কংগ্রেসের যেরকম, আরে কংগ্রেসের একসময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তিনি অফিসে ঢুকছেন, তার প্রতিরক্ষাই গুঁড়িয়ে দিয়েছিল কংগ্রেস কর্মীরা, তার উপর হামলা করে তার দুটি খুলে দিয়েছিল। তো ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষা সেই দলের কর্মীরাই উড়িয়ে দিয়েছিল, তারা আবার গোষ্ঠী কোন্দলের কথা কি বলবে, সুতরাং কংগ্রেস হই। আর কংগ্রেসেরই তো অফশুট হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, তারা আমাদের নিয়ে কি কথা বলবে। বিজেপিকে বুঝতে হবে তো, বুঝুক, অশিক্ষিত। আবার আমি বলছি এরা অশিক্ষিত, এদের কথার বেশি উত্তর না দেওয়াই ভালো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে বলছেন যে তৃণমূলের সংগঠন করলে তবেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায়। আপনি নিজে একজন অধ্যাপক, এর উত্তর কী দেবো? একজন অধ্যাপক যদি এই কথা বলে, সে তার নিজের রুচির পরিচয় দিচ্ছে। তার আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিজে কখনো উনি অস্বীকারও করেননি যে তৃণমূল করলে চাকরি পাওয়া যাবে। এখন তৃণমূল করলে কজন চাকরি পেয়েছে না পেয়েছে তদন্ত হচ্ছে, দেখা যাবে তৃণমূলের সূত্রে কে কজন চাকরি পেয়েছে, আগামী দিনে সেগুলো বাইরে আসবে। আর বিভিন্ন কমিটিতে তৃণমূলের লোকজন তৃণমূল পাঠাবে। একটা কথা বলি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যখন একটা জায়গায় কোনো রাজনৈতিক দল কাউকে পাঠায়, সে দেখে নেয় সেই লোকটি কেমন, ইত্যাদি ইত্যাদি। এর আগে ভারতবর্ষে যখন কমিটিগুলো তৈরি করা হতো কংগ্রেস আমলে, ম্যাক্সিমাম কংগ্রেস বা বামপন্থী লোকরা সুযোগ পেত। বামপন্থীরা এই সুযোগে, ধরা যাক দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এই যে বামপন্থীদের রমরমা, তার কারণটা কি? তার কারণটা হলো বামপন্থীরা ওটাকে কবজা করে নিয়েছিল ইন্দিরা গান্ধীকে হাত করে। বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ওদের রমরমা ছিল, আস্তে আস্তে সেগুলো কমানো হয়েছে। দিল্লি ইউনিভার্সিটিতে ওদের আসলে কোনো রমরমা নেই। দিল্লি ইউনিভার্সিটিতে এখন বরং জাতীয়তাবাদী মানসিকতার মানুষের অনেক বেশি আছে। ফলে এগুলো হয়, অনেক সময় হয় না তা আমি বলছি না, কিন্তু সমস্যা হয় যে এই তৃণমূল কংগ্রেস, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে তো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় কাঁধে বসিয়ে দিয়েছে। আচ্ছা, স্কুলে ম্যানেজিং কমিটি থাকে, কলেজে গভর্নিং বডি থাকে, এগুলো চালাতে গেলে যে মিনিমাম একটা তো তার সম্পর্কে কীভাবে চলে কলেজগুলো, বিশ্ববিদ্যালয়, সেগুলো তো জ্ঞান চাই। সিপিএম করতো কি, সিপিএম একটা ব্যাপার ছিল, সিপিএম কিছু রিটায়ার্ড টিচার ফিচার পেয়ে যেত বা ওদের পছন্দের লোকগুলোকে বসিয়ে দিত ওখানে, চালাতো পার্টির লোকাল কমিটি সেক্রেটারি, কিন্তু মাথায় থাকতো ওরা। এরা করে কি, এরা তো সবাই ওদের নিজের লোককে দিতে হবে, তাই হয়তো কেউ 8 পাস তাকে বসিয়ে দিল একটা ভালো কমিটির ওপরে। ফলে তৃণমূলের এটাই চলবে, কিছু করার নেই। এরা হচ্ছে মানে কি বলবো, একদিকে কংগ্রেসের কাছ থেকে জন্ম নেওয়া আর সিপিএমের যত নোংরা বুদ্ধিগুলো নেওয়া। ফলে তৃণমূল এটাই চলবে, এই দুটো খারাপের যদি মিশ্রণ হয়, যা হবার তাই। স্যার, একদম শেষ প্রশ্নে আসবো। একেবারে লালবাজারের নাকের ডগায় রমরমিয়ে চলছে অস্ত্রের কারবারি, বেআইনি অস্ত্রের কারবারি। কোথাও কি মনে হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অস্ত্রের উদ্ধার হচ্ছে, অস্ত্রের হাবে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গটা? হচ্ছে, হয়ে গেছে তো, ও সকলেই জানে, ওটা বরাবরই হয়েছে। আরে যে দোকানে লাইসেন্স হয় সেখানেও তার হিসেবে গরমিল হয়ে যাচ্ছে, যে দোকানে কার্তুজ পাওয়া যায় তার হিসেবে গরমিল হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে কি চলছে, কাদের সব অ্যারেস্ট করা হয়েছে। এক সময়ে এই তৃণমূল কংগ্রেস বলতো যে বাম আমলে পশ্চিমবঙ্গ অস্ত্রাগারে পরিণত হয়, ঠিকই তো অস্ত্রাগার ছিল,
পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চল, পশ্চিম মেদিনীপুরের কেশপুর অঞ্চল, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চল, গড়বেতাতে কত খুন হয়েছিল মানুষ, বক্তার মণ্ডলের বাড়িতে কত হয়েছিল, বীরভূমের সুচপুর গণহত্যা ঘটিয়েছিল, সবই অস্ত্র দিয়ে হয়েছিল। তাই অস্ত্রের সংস্কৃতিটা পশ্চিমবাংলায় বামেরা চালু করে একদম 60-এর দশকের শেষ থেকে, 67-68 থেকে। তারপর নকশালরা আসে, তারপর নকশালদের দমন করতে কংগ্রেসের রাস্তায় রেডে করে নেমে পড়ে, ফলে সব কিছু ওই সংস্কৃতিটা চলছে। এরা বলতো 2005-06 সালে যে আমরা ক্ষমতায় আসার পরে অস্ত্রের সংস্কৃতিটা বন্ধ করব। দে ফেল টু ডু ইট রাদার, তারা এটা করেনি। ভেরি রিসেন্টলি তুমি দেখে নেবে কতগুলো আসলে কেন করে না, আমার ধারণা ইচ্ছে করেই করে না। আমি একটু যোগ করবো তা আপনার সুবিধার্থে, সেটা হলো একদিকে অস্ত্রের যে সন্ধান পাওয়া একেবারে লালবাজারের নাকের ডগায়, অন্যদিকে মালদহের এক তৃণমূল নেতা বলছেন যে খেলা হবে 2026-এ, সামনেই নির্বাচন রয়েছে এবং সেই খেলাতে রেফারি থাকবে না, কার্ড দেখানো হবে না, নিশ্চিন্তে খেলুন। কোথাও কি একটা লিঙ্ক পাচ্ছেন আপনি? না না, লিঙ্ক তো আছেই। এখন বেশি খেলতে গেলে ভাই সেই মালদার লোকটিকে বলবো ঠ্যাং ভেঙে না বাইরে চলে যাও, পাবলিক ঠ্যাং ভেঙে দেবে। এবারে পাবলিক যেরকম খেপে আছে, ওই খেলা হবে দিয়ে মানুষকে ভয় দেখানো, রিভলভার দেখিয়ে কেউ ভয় দেখাবে, কেউ বোম দেখিয়ে ভয় দেখাবে। মানুষের শক্তি বোঝো না তো। সিপিএম তোমার চেয়ে অনেক শক্তিশালী দল ছিল, সিপিএম আজকে শূন্যে পরিণত হয়েছে, আর তোমরা মাইনাস হয়ে যাবে। সিপিএমের লোকজন তবু পশ্চিমবাংলায় থাকে, যারা বদমাইশ তারা তোমাদের দলে ঢুকে পড়েছে, আর ভালোগুলো মোটামুটি যারা ভালো, সিপিএম ভালো কমই ছিল, 2-4টে তারা ঘরে বসে গেছে। আর তোমরা বাঁচবে তো মানুষের হাত থেকে এই ধরনের কথাবার্তা বলে। ভবিষ্যতে কী হবে একটু ভেবে টেবে রেখো, তখন বাঁচানোর জন্য কলকাতা থেকে কেউ যাবে না। তো যাই হোক, যে প্রসঙ্গে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে ভেরি রিসেন্টলি আমি কতগুলো ইউটিউবে ভিডিও দেখছি বিহার নিয়ে। বিহারে একসময় লালু প্রসাদের রাজত্বকে জঙ্গলের রাজত্ব বলা হতো। কেন জঙ্গলের রাজত্ব ছিল? এখানে অনেকেরই বক্তব্য যে লালু কি নিজে সমস্যা দূর করতে চায়নি। লালু প্রসাদ যাদবের নিজের শ্যালক সাধু যাদব, সুভাষ যাদব, এইসব তাদের ভিডিও দেখাচ্ছে, ওরা নিজেরাই অভিযোগ করছে লালু প্রসাদ ফ্যামিলির নামে। এই যে এক্সটর্শন হতো, লোককে তুলে নিয়ে যাওয়া হতো, বলে সব জানতো, নিজে ডিল করতো, ওরা টাকা তুলতো। প্রশাসনের সর্বোচ্চ জায়গা যদি এইটা চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যায়। বিহারে জঙ্গল রাজকে ধ্বংস করেছিল নীতিশ কুমার, এবং তার জন্য বিজেপি ওকে সাহায্য করেছিল। পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজ ধ্বংস করবে বিজেপি একা, অন্য কারোর দরকার নেই। বিজেপি এই জঙ্গল রাজকে এখানে একদম মূল উপরে ফেলে দেবে।